কিন্তু পাবলিকলি অধীরবাবুর সঙ্গে কথা শুরু আমার হলো যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে সেখান থেকে শুরু হোক। অধীরবাবু বললেন আমরা সমর্থন করব, শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করব ওখানে। ভাঙড়ের মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে। সাথী সভাপতি, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা, পার্লামেন্টের নির্বাচন গোটা দেশ জুড়ে গতকাল 4 দফার ভোট শেষ হয়েছে, আরো 3 দফার আছে। 4 দফার ভোটেই গোটা দেশে বিজেপি দফা রফা হয়ে গিয়েছে। যারা বলছিল 400 পার, এখন দেশের লোক বলছে মোদিকে 30 পার, আর বিজেপি আর 400 বলছে না। যে মমতা একদিকে বিজেপির ভয় দেখিয়ে, সিএনআরসির ভয় দেখিয়ে বাংলার মানুষকে তার ভোট নিয়েছিল, আর সেই জন্য ইন্ডিয়া ব্লকে থাকলো না, যেহেতু ভাইপোকে বাঁচাতে হবে। চুরি করেছে, লুট করেছে, কয়লা পাচার কাণ্ডে, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে, 100 দিনের কাজের টাকায়, ঘরের টাকায়, কালভার্টের টাকা, বিধবা ভাতা, মজ্জেন ইমাম ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমন কোনো টাকা রাখেনি, স্কিম রাখেনি যেখানে চুরি করেনি। মিড ডে মিলের চুরি, আইসিডিএস এর খাবার, রেশনের চুরি। রেশন মন্ত্রী আছে না জ্যোতিপ্রিয় মল্লিক, জেলের মধ্যে। তাহলে সেখান থেকে এখন আস্তে আস্তে যে কাকুর গলার স্বর, স্যাম্পল নিতে 6 মাস লেগেছিল ইডি সিবিআই এর। আমাদের বারবার সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছে আর বলতে হয়েছে তদন্ত করো। তারপরে 6 মাস পরে হাইকোর্ট বলার পরে স্যাম্পল নিয়েছে। 4 মাস লেগেছে তার বিজেপি সরকারের, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ল্যাবরেটরি সেখান থেকে রিপোর্ট পেতে। আচ্ছা, আপনারা তো কফ, পেচ্ছাপ, পায়খানা, রক্ত পরীক্ষা করান, 4 মাস লাগে রিপোর্ট নিতে কোনোদিন? করোনার রিপোর্টও 2 দিনে হয়েছে। তাহলে কাকুর গলার স্বর কত দামি, কারণ ওই গলার স্বর থেকে অভিষেক ব্যানার্জি এই যে সব এঘাট ওঘাট দিয়ে টাকা কালীঘাটে জমা করিয়েছিল, আর সেখান থেকে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে বিদেশে টাকা পাচার করেছে। সিবিআই ইডি চার্জশিট থেকে যাতে অভিষেকের নাম বাইরে থাকে, বিজেপি নিজেই ওই রিপোর্ট কোর্টে জমা দেয়নি। প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, ইডি সিবিআই দেয়নি। কোথায় কার নাড়া বাঁধা আছে আমরা জানি না। সেই অভিষেকের বিরুদ্ধে আমরা বললাম সবাই মিলে এক কাঠটায় লড়বো, কারণ রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে। এক নে তো একজন তো 12টা বাজিয়েছিল, মমতা ব্যানার্জি পিসি, পরে তার ভাইপোকে তৈরি করছে, সে আরো সর্বনাশ করবে। আপনাদের এমএলএ, আইএসএফ এর নেতা, আমার পরম স্নেহভাজন, কয়েক মাস আগে, তখন ভোটের কোনো কিছু গল্প হয়নি, আমরা টিভি 9-এ দেখলাম আর আরো চ্যানেলগুলোতে দেখলাম, বললো ডায়মন্ড হারবারে আমি লড়বো। আমরা বললাম তথাস্তু। সব মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করলাম, না কোনো আলোচনা হয়নি, আমি তো এখনো দাঁড়াইনি, কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় অভিষেকের বিরুদ্ধে, তাহলে আমরা পিছপা হব না, আমরা সমর্থন করব। অধীরবাবুর সঙ্গে যখন প্রথম আমার আলোচনা শুরু হলো, কারণ আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সবাইকে এক কাট্টা করতে হবে। ভাঙড়ের মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে, অনেক গুজব হচ্ছে। আমি সব কথা বলতে এসছি, আবার সবটা বলাও যায় না, কিছু কিছু থাকে যেগুলো ব্যক্তিগতভাবে আলোচনা হয়। কিন্তু পাবলিকলি অধীরবাবুর সঙ্গে কথা শুরু আমার হলো যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে সেখান থেকে শুরু হোক। অধীরবাবু বললেন আমরা সমর্থন করব, শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করব ওখানে। তখনও কংগ্রেস বামের সঙ্গে কোনো সমঝোতা হয়নি, তখনও বামফ্রন্টের সঙ্গে বৈঠক হয়নি। দিল্লিতে অন্য অনুষ্ঠানে একটা দেখা হয়েছিল, কারণ আমরা চাইছিলাম রাজ্যের মানুষের কাছে একটা বার্তা যাক ঐক্যের।
আমাকে সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করলেন কি হচ্ছে, কে কোথায় লড়বে, কি হবে। আমরা বললাম যেমন দর্জি কাপড় সেলাই করে ওই রকম আমরা ঐক্যটাকে সেলাই করছি, স্টিচিং টুগেদার। কঠিন কাজ, দুটো হাতা সমান হতে হবে, ঝুল ঠিক হতে হবে, কলার ঠিক হতে হবে, আবার ট্রায়াল দিতে হবে, কঠিন কাজ তো, কিন্তু সেটা আমরা করছিলাম ধৈর্য ধরে। প্রথম সমস্যা ছিল কংগ্রেস বলছিল গত বিধানসভা সভা আপনারা জানেন আইএসএফ থাকলে আমরা থাকবো না, আর আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমরা থাকবো না। আমরা বললাম এটা দেশের নির্বাচন, গোটা দেশ, পার্লামেন্ট, মোদিকে দিল্লির গদি থেকে সরালে, আর ওরা কি বলছে শুধু মোদি না, একটা ব্যক্তি না, ব্যক্তি হলে তো মমতা ম্যানেজ করে নেয়, যেমন বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিল, যেমন আদবানির মানসপুত্রী হয়েছিল, যেমন এখন সেদিন বলেছে, কালকে বলেছে না মাছ রান্না করে খাওয়াবো মোদিকে, ওটা ভালো পারে। আরএসএসকেও মিষ্টি পাঠায়, ফল পাঠায়, এটা নীতির কথা, রাজনীতির কথা। তার আজকে গোটা দেশে এই যে বিজেপির হাওয়া পাতলা হলো, এখন আর 400 বলছে না, কি করে হলো? সিপিএম এর জন্য, আইএসএফ এর জন্য, টিএমসির জন্য, আমার জন্য, নওশাদ সিদ্দিকের জন্য, অভিষেকের জন্য, কোন একটা ব্যক্তি, কোন একটা দল? গোটা দেশের মানুষ এদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশে আইনের শাসন চায়। এই যে বুলডোজার রাজনীতি হচ্ছে, এই যে লাভ জিহাদের নাম করে ওই যে কে গরু খায় কে ছাগল খায় এই নিয়ে যে মারামারি, মব লিঞ্চিং, একলাখকে খুন করলো, জুনেদকে খুন করলো, আর এই যে এখানে গোটা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলছেন এই ভোটের শেষের দিকে এসে প্রচারে যে মুসলমানরা হচ্ছে বহিরাগত। এটা আরএসএস অনেক আগে থেকে বলছে। আপনার মনে আছে পার্লামেন্টে রাজনাথ সিং এর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, সারাদিন পার্লামেন্টে আলোচনা স্তব্ধ ছিল, কারণ আরএসএস এটা বলছিল 1200 সাল কা গুলামি, মানে যখন থেকে মুসলমান এসছে দেশে তখন থেকে নাকি দেশটা গুলাম হয়ে গেছে। এটা ভুল ইতিহাস। আমরা বলি 190 বছরের গুলামি, যখন থেকে ইংরেজ এসছে, পলাশির যুদ্ধ হয়েছে, আমাদের পলাশির প্রান্তরে ক্লাইভের খঞ্জরে যখন বাঙালির খুনে রাঙা হয়েছে, তখন থেকে আমাদের দেশ পরাধীন হয়েছে। এটা নীতির লড়াই। তাহলে এই ভোটটা শুধুমাত্র সাধারণ একটা নির্বাচন না, এটা হচ্ছে অসাধারণ নির্বাচন। এটা একটা ইডিওলজিক্যাল ফাইট, মতাদর্শের লড়াই। সেই মতাদর্শ কার সঙ্গে কার? কারণ আরএসএস তার জন্মলগ্ন থেকে বলেছে 3টে শত্রু, 1 মুসলমান, 2 খ্রিস্টান, আর 3 কমিউনিস্ট। আর এজন্যই কখনো নান, কখনো মিশনারিদের উপর হামলা হয়। গোটা দেশে মুসলমানদেরকে প্রথমে বলল বাংলাদেশি, তারপরে বলল রোহিঙ্গিয়া, তারপরে বলল জেহাদি, এখন বলছে বহিরাগত, দ্বিতীয় শ্রেণীর নাগরিক করিতে চায়। তাহলে পার্লামেন্টের নির্বাচন মানে দেশের নীতি নির্ধারণ। দেশের নীতি নির্ধারণ যখন হবে, তাহলে নীতিগতভাবে অনেককে এক কাট্টা হতে হবে। কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক বিরোধ আছে, অনেক লড়াই লড়েছি আমরা, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, কারণ দুটো আলাদা মত, আলাদা পথ। স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীবাদের সঙ্গে মার্ক্সবাদীদের ঝগড়া ছিল। কি নিয়ে ঝগড়া? দেশটা স্বাধীনতা লড়াই হবে, অহিংস পথে হবে না সহিংস পথে হবে। কিন্তু লক্ষ্য যদি এক থাকে, পথ যদি আলাদা হয়, তাও কোথাও না কোথাও গিয়ে মিলবে এক জায়গায়। তাহলে লক্ষ্যটা ছিল ইংরেজকে তাড়ানো, দেশটাকে স্বাধীন করা। আর আরএসএস এর বিরুদ্ধে, কারণ আরএসএস মনে করতো ইংরেজ এসে মুসলমান শাসন থেকে মুক্তি দিয়েছে, মুঘল শাসন থেকে মুক্তি দিয়েছে, সিরাজউদ্দৌলা শাসন থেকে মুক্তি দিয়েছে, এই জন্য ইংরেজের গোলামি করতে হবে। এজন্য আরএসএস কখনো স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। আর আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, মত পথ নিয়ে তফাৎ ছিল। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ। এই যে আমি যদি ঘটকপুরে যাই, মোড়ে ঘটকপুর বাজারে, তাহলে বাসন্তী দিক থেকে আসছে, সোনারপুর দিক থেকে আসছে, তাহলে কলকাতার দিক থেকে আসছে, ভাঙড়ের দিক থেকে আসছে। পথ আলাদা হতে পারে,
কিন্তু যদি লক্ষ্যটা থাকে ঘটকপুরে পৌঁছবো, তাহলে সেখানে একটা জায়গায় মানেতে চৌরাস্তায় গিয়ে তো মিলবে। তো এজন্য আমরা বলেছিলাম গোটা দেশে বিজেপি বিরোধী শক্তিকে এক কাট্টা করতে হবে। এই জন্য ইন্ডিয়া ব্লক হলো। তখন মিডিয়া আর আরএসএস চিৎকার করলো, কেন ইন্ডিয়া ব্লক? আমরা বললাম কারণ দেশটাকে বাঁচাতে হলে সবাইকে এক কাট্টা হতে হবে। আচ্ছা ধরুন এই খোদা না খাস্তা যদি আগুন লেগে যায়, গরমকালে তো হয়তো আগুন লাগে, দমকল আসতে দেরি হয়, পুলিশ আসতে আরও দেরি হয়। পুলিশ যদি টাকা কামাই টামাই না থাকে তাহলে আসে না, অনেক পরে আসে। তাহলে প্রথমে তো পাড়ার ছেলেরা সব নেমে যায় আগুন নেভাতে। ডান পিঠে কিছু ছেলে থাকে, যান পরোয়া না করে পানি জল যাই বলুন নিয়ে চলে আসে। তখন কি কেউ বিরোধ করে যেটা কে পানি বলছে আর কে জল বলছে, ঝগড়া করে এটা নিয়ে? তখন কি কেউ বলে কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ, কে তৃণমূল, কে বিজেপি, কে মোহামেডান, কে ইস্টবেঙ্গল, কে মোহনবাগান? তখন দেখতে হয় কারা আগুন নেভাচ্ছে। এই যে শুভা প্রসন্ন, মমতার ঘনিষ্ঠ নেতা, বুদ্ধিজীবী, ছবি আঁকে, বুদ্ধিজীবী বলি না, কাকে ছবি আঁকতো, সে কি বলল, আরে ওরা পানি বলে আমরা জল বলি। তাহলে এটা হচ্ছে আরএসএস এর রাজনীতি, তৃণমূল করছে, মানুষকে ভাগ করছে, কে জল বলে কে পানি বলে। আরে গরমকালে পানির দরকার হোক, জল দরকার হোক, পিয়াসার তৃষ্ণার্তকে জল দিতে হবে, পানি দিতে হবে, কিন্তু এরকম ভাগ করে। আমি আরো উদাহরণ দেবো এরকম ভাগাভাগি। তাহলে আমরা ভাগ করি, ওই যে বললাম পথ আলাদা, আমরাও ভাগ করি। কি ভাগ করি? যদি আগুন লাগে দেখতে হয় কে জল পানি নিয়ে এসছে বালতিতে, লোটায়, বদনায়, ড্রামে আগুন নেভাচ্ছে, আর কে কেরোসিন তেল নিয়ে এসছে, পেট্রোল নিয়ে এসছে আগুনটাকে বাড়াতে, আগুনটাকে জ্বালাতে। আজকে গোটা দেশে আগুন লেগেছে, এজন্য ইন্ডিয়া ব্লকে কংগ্রেস আর বামফ্রন্ট আমরা একসঙ্গে হয়েছি, কারণ আগুনটাকে নেভাতে হবে। প্রথম আগুন নিভছে। এই রামনবমীর সময় দেখেছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অধীরবাবুর এলাকায় বিজেপি আর তৃণমূল মিলে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো। গত বছর রামনবমীতে রিসরায়, হাওড়া শিবপুরে মমতা ব্যানার্জি নিজে বললেন আমি পুলিশকে 1 ঘন্টা বলেছিলাম একটু লাগতে দাও, কারণ প্রয়োজন। কিন্তু বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান না, মুসলমান বিরুদ্ধে হিন্দু না, হিন্দু মুসলমান মিলে চোর চোরটাদের তাড়ানোর জন্য এক কাট্টা হচ্ছে। এজন্য আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো। গত 2 বছর ধরে লড়াই করেছি। কেন বললাম? তো পুলিশের কাজ, তো পুলিশ চোর ধরে। এখানে মিথ্যা মামলা দেয়, বামপন্থী কর্মীদের বিরুদ্ধে দিয়েছে, আইএসএফ কর্মীর বিরুদ্ধে দিয়েছে, তৃণমূলের ছেলেপুলেদের বিরুদ্ধে দেয়, মিথ্যা মামলা দেয়, আর চোরদের পাহারা দেয়, গুন্ডা বদমাইশদের পাহারা দেয়। আর বিশেষত এই সন্দেশখালী থেকে ফলতা পর্যন্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 বিস্তীর্ণ অঞ্চল লুটের জায়গা হয়েছে, লুটেরাদের জায়গা হয়েছে তৃণমূলের আমলে।